সোনালি ৭ বছর বয়সেই আমার বাবা মা মারা যায়, তাই কাকার কাছেই মানুষ হই। যখন ১৮ বছর বয়স হলো, তখন আমার বিয়ে হয় এমন একটা পরিবারে যারা খুব গরিবও না, আবার বড়লোকও না। আমি দেখতে ভীষণ সুন্দরী, তাই আমার সম্বন্ধ সবসময় ভালো পরিবার থেকেই আসত। কিন্তু আমার কাকিমা আমাকে দু চোখে দেখতে পারতেন না, তাই যৌতুক দেওয়ার ভয়ে তিনি আমার বিয়ে কোনো রকমে দেওয়ার কথা কাকাকে বোঝাতেন। তাই কাকা বিনা যৌতুকে আমার বিয়ে এমন একটা ফ্যামিলিতে দেন, যে ফ্যামিলিতে কোনো মহিলাই ছিল না। শ্বশুরবাড়িতে শুধুমাত্র আমার স্বামী আর শ্বশুর। স্বামী দূরের শহরে চাকরি করত, তাই বাড়িতে থাকতে পারত না। মাসে একাধবার আসত, তাই বাড়িতে শুধুমাত্র আমি আর আমার শ্বশুর থাকতাম। আমার শ্বশুর খুব ভালো মানুষ। বিয়ের ৭ দিন পরে আমার স্বামী কাজে চলে যায়, কারণ বিয়ের জন্য সে মাত্র ৭ দিনই ছুটি পেয়েছিল। স্বামীর নাম বিনয় আর শ্বশুরের নাম বাদল। প্রতিদিন সকালে শ্বশুর কাজে যেতেন, তাই সকাল সকাল তার জন্য নাস্তা বানিয়ে দিতাম। শ্বশুর বলতেন যে আমি বেরিয়ে যাওয়ার পরে দরজার ভেতর থেকে ভালো করে বন্ধ করে রাখবে, কেউ ডাকলেও দরজা খুলবে না। একমাত্র আমি যখন এসে ডাক দেব, আমার গলার আওয়াজ শুনলেই একমাত্র দরজা খুলবে, তা না হলে দরজা খুলবে না। শ্বশুর প্রতিদিন কাজ থেকে ফেরার সময় আমার জন্য বিভিন্ন মুখরোচে খাবার নিয়ে আসতেন। একবার তো এমন জিনিস নিয়ে আসলেন যা দেখে আমি অবাক হয়ে যাই। আমার স্বামী হোটেলের শেফ ছিলেন। সারাদিন রান্নার কাজে ব্যস্ত থাকার কারণে ঠিকমতো ফোনও করতে পারতাম না। একমাত্র রাতেই ফোন করতে পারত, কিন্তু সারাদিনের খাটুনিতে এতটাই ক্লান্ত হয়ে পড়ত যে ফোনে কথা বলতে বলতেই ঘুমিয়ে পড়ত। স্বামীর এই ব্যাপারটা আমার মোটেই ভালো রাখত না, কারণ সারাদিনই আমি ওর ফোনের অপেক্ষায় থাকতাম, আর রাতে একটু মন খুলে কথাও বলতে পারতাম না। কিন্তু একদিন এমন একটা দুর্ঘটনা ঘটল যে আমার সব কিছু শেষ হয়ে গেল। বিয়ের মাত্র ৩ মাসের মাথায় রান্না করার সময় গ্যাসের সিলিন্ডার ফেটে আমার স্বামী সেখানেই মারা যায়। বিয়ের মাত্র ৩ মাস পরে আমি বিধবা হয়ে করি। কাকা আমাকে বাড়ি নিয়ে যেতে চাইলেন, কিন্তু কাকিমা বললেন, অপয়া মা হলে বিয়ের ৩ মাসের মাথায় কেউ বিধবা হয়? এই অপয়াকে আমি বাড়িতে ঢুকতে দেব না। এ যতদিন আমাদের বাড়িতে ছিল ততদিন আমাদের বাড়িতেও কোনো না কোনো অশান্তি ছিল। এ বাড়ি থেকে বের হবার পরে একটু শান্তি ফিরেছে, তাই আমি কাকার বাড়িতে না ফিরে শ্বশুর বাড়িতেই থাকার সিদ্ধান্ত নিলাম। একদিন আমার শ্বশুর বাড়িতে আসলেন। ওনার হাতে একটা কম্বল দেখতে পেলাম, যেটা দেখে শ্বশুর বলল, বৌমা, তুমি এটা গায়ে দিয়ে রাতে ঘুমাবে, এখন রাতের দিকে ঠান্ডা পড়তে শুরু করেছে। আমি বললাম, ঠিক আছে বাবা। কিন্তু শ্বশুরকে এটা জিজ্ঞেস করা উচিত ছিল যে কেন আমাকে এখনই কম্বল গায়ে দিয়ে শুতে হবে। এখনও তো তেমন ঠান্ডাও পড়েনি, আর এই কম্বলটাও ভীষণ মোটা। কিন্তু শ্বশুর বললেন, বৌমা, এই কম্বলটা স্পেশালি তোমার জন্য এনেছি। আচ্ছা ঠিক আছে, রাতে ঘুমানোর সময় আমি কম্বলটা গায়ে দিয়ে ঘুমাবো। রাত হলে কম্বলটা গায়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠলে শ্বশুর আমাকে বললেন, বৌমা, ওই কম্বলটা দাও তো। আমি ভাবলাম শ্বশুর মনে হয় কম্বলটা দোকানে ফেরত দিয়ে দেবে, তাই বললাম, আমি তো ওটা গায়ে দিয়ে শুয়েছিলাম। শ্বশুর বললেন, খুব ভালো করেছ, কম্বলটা গায়ে দিয়ে ঘুমানোর জন্যই। যাই হোক, এখন কম্বলটা দাও। তারপর আমি কম্বলটা এনে শ্বশুরের হাতে দিলে শ্বশুর ওটাকে ব্যাগে করে নিয়ে বেরিয়ে গেলেন। আমি ভাবলাম কম্বলটা দামি, তাই হয়তো শ্বশুর দোকানে ফেরত দিয়ে দেবেন। কয়েকদিন থেকে রাতে ঠিকমতো ঘুমাতে পারতাম না, কারণ রাতে শুয়ে শুয়ে স্বামীর চিন্তা করতাম আর কান্না করতাম। কিন্তু আজ রাতে খুব ভালো ঘুম হয়েছিল। রাতে যখন শ্বশুর আসলো, ওনার হাতে আবারও সেই কম্বল। বললাম, কি হলো, আবার সেই কম্বল নিয়ে এলেন? তখন উনি বললেন, আমার কাছ থেকে দোকানদার কালকে বেশি দাম নিয়েছিল। আমার বন্ধুর কাছ থেকে শুনি ওই দোকান থেকেই কম দাম দিয়ে কম্বল কিনেছে, তাই আজকে গিয়ে দোকানদারের সাথে ঝগড়া করাতে দোকানদার আমাকে ৫০০ টাকা ফেরত দিয়ে দেন। রাতে আবার ঘুমানোর সময় আমি ওই কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে পড়ি। আমি এত গভীর ঘুমে ঘুমিয়ে পড়ি যে সকাল ৯টার আগে কিছুই টের পাইনি। সকাল হলে সকালে ওঠার পরে আমার শরীর কেমন কেমন করতে লাগল, মনে হচ্ছে যেন আমি প্রেগনেন্ট। তখন আমার মনে পড়ল যে আমার স্বামী ১ মাস আগেই আমার সাথে ১ সপ্তাহ থেকে গেছিল, কিন্তু ২ দিন পরে যখন মাসিকটা হলো তখন নিশ্চিত হলাম যে আমি প্রেগনেন্ট নই। তারপর যখন আমি বাসনকুচন ধুচ্ছিলাম, তখন আমার শ্বশুর এসে বললেন যে ওই কম্বলটা আমাকে দাও। আমি আমার শ্বশুরকে বললাম, কেন, আজকে আবার কি হলো? তখন আমার শ্বশুর বলল, তাড়াতাড়ি করো, আমার সময় নেই। তাই আমি আমার ঘরে গিয়ে কম্বলটা এনে দিলাম। কিন্তু প্রেগনেন্ট নই, তবু আজকে সারাদিন শরীর খারাপ খারাপ লাগছে কেন, কিছুই বুঝতে পারছি না।
এখন তো এটা রুটিনে পরিণত হয়েছে যে প্রতিদিন সন্ধেবেলায় আমার শ্বশুর এসে আমাকে কম্বলটা দেয়, আবার সকালবেলা চেয়ে নিয়ে নেন, আর ২-৩ দিন অন্তর অন্তর কম্বলটা ধুতো। তাই ভাবলাম শ্বশুর মনে হয় ছেলের দুঃখ ভুলে থাকার জন্য এইসব করে, তাই আমি ওদিকে আর বেশি ধ্যান দিলাম না। আর আমার শরীরও সারাদিন ভালো থাকত না। একদিন আমার শ্বশুর বাড়িতে ছিলেন না, সেই সময় পাশের বাড়ির কমলা মাসি বাড়িতে আসলেন। দুইজনে গল্প করতে করতে তাকে সবকিছু খুলে বললাম। তখন তিনি বললেন, বাড়িতে কোনো মেয়ে মানুষ নেই বলে কি তুমি ডাক্তার দেখাবে না? চলো, আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। তখন আমি তার সাথে ডাক্তারখানায় গেলাম। ডাক্তার আমাকে ভালো মতো চেক আপ করে বললেন, তুমি তো প্রেগনেন্ট মা। কথাটা শুনে অবাক হয়ে ডাক্তারকে বললাম, আমি প্রেগনেন্ট কিভাবে হতে পারি? আমার স্বামী তো অনেক দিন আগেই মারা গেছে। তারপরে ডাক্তার আমার লাস্ট ডেট শুনে বললেন, তোমার কারোর সাথে রিলেশন নেই তো? আমি বললাম, ছি, আপনি কি ধরনের কথা বলছেন? আমাদের বাড়িতে শুধু আমার বুড়ো শ্বশুর আর আমি সারাদিন বাড়ি থেকে বাইরে বেরও হই না। তখন ডাক্তার বললেন, কিছু মনে করো না, এরকম কেসে আমাদের এসব প্রশ্ন করতে হয়, কিন্তু এটা সত্যি, তুমি মা হতে চলেছ। এখন তুমি আমাকে সত্যি বলছো না মিথ্যে বলছো বুঝতে পারছি না, নাকি তোমার লাস্ট ডেট ভুলে গেছো? আমি আবার হিসাব করে দেখলাম এই বাচ্চা তো আমার স্বামীর না। তাই বাধ্য হয়ে আমি ডাক্তারকে মিথ্যে কথা বললাম, কারণ আমার সাথে পাশের বাড়ির মাসি ডাক্তারের কাছে এসেছে। এখন যদিও মাসি বাইরে বসে আছেন, কিন্তু মাসি বলেছিল তিনি মাঝে মাঝে এই ডাক্তার দেখাতে আসেন। যদি ডাক্তার কিছু সন্দেহ করে মাসিকে বলে দেন তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। তাই ডাক্তারকে বললাম, আপনি ঠিকই বলেছেন, আমি ডেট ভুলে গেছিলাম। তারপর ডাক্তার আমাকে কিছু ওষুধ লিখে দিলেন আর বললেন নিজের যত্ন নেবেন, কারণ আপনার শরীর ভীষণ খারাপ। কিন্তু আমি ভীষণ টেনশনে পড়ে গেলাম যে আমার পেটে বাচ্চাটা কার আর কিভাবে হলো, কিছুই মাথায় ঢুকছিল না। আমার স্বামী মরার পরে আমার সঙ্গে একটাই অদ্ভুত ব্যাপার হয়েছে, যেটার সাথে আমার শ্বশুর জড়িত, আর সেটা ওই কম্বলের ব্যাপারটা। আর রাতে আমার গভীর ঘুম হতো। যেখানে মানুষের ছোটখাটো টেনশন থাকলেও ঘুম হয় না, সেখানে আমার মাথায় তো টেনশনের পাহাড়। আমি এত ঘুম কিভাবে পাই? এই ব্যাপার আমার মাথায় ঢুকছে না, কিন্তু এটা আমাকে যেভাবেই হোক জানতে হবে। আমি মনে মনে ভেবে নিলাম, আমি এখন কি করব? আমি আমার একদিনের রুটিন চেক করলাম। আমি ওই দিন কোনো খাবার খেলাম না, যে খাবার হয়তো কেউ কিছু মিশিয়ে দেয়। কিন্তু কে বা আমার খাবারে কিছু মিশাবে ভেবে পেলাম না। রাতে আবার আমাকে শ্বশুর ওই কম্বলটা দিল। কম্বলটা পুরনো হয়ে গেছে। কেন যে আমার শ্বশুর ব্যাগে করে প্যাক করে রাখে আর কেনই যে নিয়ে যায় কে জানে। আমি আমার শ্বশুরের কাছ থেকে কম্বলটা নিয়ে বললাম, ঠিক আছে, আমি এটা গায়ে দিয়ে ঘুমাবো। কিন্তু আমি ঘরে গিয়ে ওই কম্বলটা রেখে অন্য একটা কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। কিন্তু আজকে কি হয়েছে জানে? কিছুতেই আমার ঘুম আসছে না। আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমার ঘুমের সাথে এই কম্বলের কি